দুর্গম পাহাড়ের ঝর্ণাধারা কঠিন ও কমনীয়তার এক অকৃত্রিম সংমিশ্রণ। মায়াবী ঝর্ণাধারার এমন নৈসর্গিক দর্শন নিমিষেই ভোলাতে পারে যে কোনো পাহাড়চারীর মন। চোখ ফেরানো দেয় এর মায়াবী মোহনীয়তার কারণে। বলছিলাম পার্বত্য জেলা বান্দরবানের গহীনে লুকিয়ে থাকা দেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত নাফাখুমের কথা। এমন অপরূপ সৌন্দর্য নিজের চোখে দেখার জন্যই ট্রাভেল বার্ডের আজকের গন্তব্য বান্দরবানের গহীনে। নাফাখুমের সৌন্দর্য দেখতে এবং কিভাবে সহজে আপনারাও নাফাখুম ঘুরে আসতে পারেন খরচ সহ তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চ্যানেলটি তো এতক্ষণে সাবস্ক্রাইব করেছিনি, না করে থাকলে ঝটপট করে ফেলুন। তো আর কথা না বাড়াই, চলুন শুরু করি। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার আরামবাগ থেকে। শ্যামলী এনআর পরিবহনের বিজনেস ক্লাস এসি বাসে করে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিই। ভাড়া পড়েছে জনপ্রতি 1700 টাকা। আপনারা চাইলে স্লিপারও যেতে পারেন, ভাড়া পড়বে 1800 টাকা। আর যদি খরচ কমাতে চান তাহলে নন এসি বাসেও যেতে পারেন। সেক্ষেত্রে বাস ভেদে ভাড়া পড়বে 850 থেকে 950 টাকা। রাত 12টায় রওনা করে সকাল 8টায় বান্দরবান পৌঁছলাম। আলহামদুলিল্লাহ সকাল 8টা বাজে আমরা বান্দরবান শহরে এসে পৌঁছে এলাম। এখন প্রথম কাজ হলো ফ্রেশ হয়ে নাস্তা করা। বান্দরবান শহরের হোটেল হিলভিউতে আমরা ফ্রেশ হয়ে সকালে নাস্তা সারব। মহিলা ও পুরুষদের জন্য পর্যাপ্ত আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে এখানে। রুটি, ডাল ভাজি আর স্যুপ দিয়ে নাস্তা সারলাম। আমাদের ব্রেকফাস্ট পর্ব শেষ। এখন গন্তব্য থানচি বাজার। থানচি যাওয়ার জন্য আমরা এই ডাবল কেবিন জিপটি ভাড়া করছি। এটা ভাড়া করছে 12,000 টাকা। এটা সমস্ত বন্দোবস্ত আমাদের গাইড মামুন ভাই করে দিছে। তো ঢাকা থেকে আমরা আসার আগে আমরা এটা ভাড়া করে নিয়েছিলাম যাতে এখানে এসে ঝামেলা করতে না হয়। তো আর কথা না পারি আমরা থানচির উদ্দেশ্যে রওনা করি, চলুন। ফাইনালি আমরা বান্দরবান থেকে থানচির উদ্দেশ্যে রওনা করলাম। তো বান্দরবান থেকে থানচি প্রায় 79 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। যারা আগে থেকে গাড়ি ভাড়া না করেই বান্দরবান আসবেন তারা জিপ মালিক সমিতির স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করতে পারবেন। যারা বাজেট ট্যুরে প্ল্যান করবেন তারা চাইলে বাসেও থানচি যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 200 টাকা। রাস্তার দুই পাশের জনবসতি পেছনে ফেলে আমাদের গাড়ি ছুটে চলছে থানচির উদ্দেশ্যে। এই চলার পথে পাহাড়ের বুকে জমে থাকা মেঘ বারবার আমাদের দিচ্ছে শীতল আলিঙ্গন। প্রায় 18 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা ওয়াই জংশন চলে আসলাম। থানচি যাওয়ার পথে যতগুলো চেকপোস্ট পড়বে তার মধ্যে সর্বপ্রথম হলো ওয়াই জংশন চেকপোস্ট। তো আমরা ওয়াই জংশন চলে আসছি। এখানে আমাদের নাম এন্ট্রি করতে হবে, চলুন। A few moments later. ওয়াই জংশন আর্মি চেকপোস্টে আমাদের স্ক্যানের তথ্য দিয়ে এন্ট্রি করে আমরা আবার থানচির উদ্দেশ্যে পথ চলা শুরু করলাম। মুগ্ধ চোখে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে নীলগিরি চলে আসলাম টের পেলাম না। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে থানচি যাওয়ার পথে নীলগিরি পর্যটন কমপ্লেক্স ঘুরে দেখতে পারেন। ওয়াই জংশনের পর থানচি উপজেলা সদরের প্রবেশের পূর্বে সকল পর্যটককে দ্বিতীয়বার নাম এন্ট্রি করতে হবে বলিপাড়া বিজেপি ক্যাম্পে। আমরা বলিপাড়া বিজেপি ক্যাম্প চলে আসছি। এখানে এখন একটা ফর্ম ফিল আপ করে নাম এন্ট্রি করতে হবে, সেটি করবো, চলুন। ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে দলের সকল সদস্যদের প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে এবং সকলের 1 কপি এনআইডি কার্ডের ফটোকপি সহ সামনের তথ্য ও সেবা ডেস্কে জমা দিতে হবে। এখন বেলা 12:30 বাজে। তো বলিপাড়া বিজেপি ক্যাম্পে আমাদের সমস্ত ফর্মালিটি পূরণ করা হয়ে গেছে। এখন আমরা থানচির উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করি। সাপের মতো আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি থানচির উদ্দেশ্যে। এখন বেলা 1টা বাজে। অবশেষে আমরা থানচি এসে পৌঁছলাম। ফাইনালি আমরা থানচি বাজার এসে পৌঁছলাম। আমরা থানচি থানাতে চলে আসছি।
আমাদের এই ট্যুরে সার্বিকভাবে সহযোগিতা করছে আমাদের গাইড মামুন ভাই। তো আমাদের গাড়ি ভাড়া করা, গাইড নেওয়া, বোট ভাড়া সহ যাবতীয় যত অ্যারেঞ্জমেন্ট আছে মামুন ভাই করছে। মামুন ভাই এখানকার যে গাইডের সমিতি আছে সেটা সেক্রেটারি। তো মামুন ভাইয়ের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যখন থানচি রেমাক্রি ঘুরতে আসবেন মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন, তাহলে আপনাদের জার্নিটা একটু ইজি হবে। চলুন আমরা থানার ভিতরে যাই, আমাদের ফর্মালিটি গুলো ফুলফিল করি। থানচি গাইড সমিতির কার্যালয় থেকে 100 টাকা দিয়ে এরকম একটি ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে পূরণ করে 1 কপি থানচি থানায় এবং 1 কপি ঘাটে বিজিবি ক্যাম্পে জমা দিতে হবে। থানচি থানারও সকল কার্যক্রম শেষ। এবার আমরা গাড়ি এখানে ছেড়ে দেবো। দুপুরে খাওয়া দাওয়া, কিছু টুকটাক কেনাকাটা আছে, ওগুলো সেরে এরপর আমরা চলে যাবো বোট ঘাটে। তো বোট নিয়ে দেন আমরা রেমাক্রির উদ্দেশ্যে রওনা করবো। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এবারে রেমাক্রি আর নাফাখুম অভিযান। তো থানচি থানা থেকে বের হয়ে আমার এই বাম দিকটাতে হলো থানচি ব্রিজ, এর এই বাম পাশে মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্ট। এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আসছি। আলু ভর্তা, ডাল, ভাত, সাথে পাহাড়ি মুরগি অথবা গয়ালের মাংস। জনপ্রতি প্যাকেজ 250 টাকায় দুপুরে খাবার সারলাম। খাওয়া দাওয়া পর্ব শেষ। তো এবার কিছু কেনাকাটা আছে, সেটা সারি। থানচি ব্রিজ থেকে নেমেই ডান দিকে বাজার, প্রয়োজনীয় কেনাকাটা এখান থেকে সেরে নিতে পারেন। টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলো সারলাম। তো এখন আমাদের গন্তব্য হলো টলার ঘাট। আমরা টলার করে রেমাক্রির উদ্দেশ্যে রওনা করবো। থানচি ব্রিজ থেকে নেমে বাজারের ভিতর দিয়ে আমরা দক্ষিণ দিকে যাচ্ছি। টলার ঘাটটা ওই পাশটাই। থানচি এসে সব কাজকর্ম দুপুর 3টার আগে সেরে নেবেন। 3টার পর রেমাক্রির উদ্দেশ্যে কোনো বোট যাওয়ার অনুমতি দেওয়া হয় না। আমরা থানচি বোটঘাটে চলে আসছি। বোটঘাটটা হলো থানচি ব্রিজ থেকে দক্ষিণ দিকে। আপনারা যখন আসবেন ব্রিজ থেকে নেমে হাতের ডান দিকে অর্থাৎ দক্ষিণ দিকে হেঁটে কিছু দূর আসলেই, বাজারের ভিতর দিয়ে কিছু দূর আসলেই আপনারা এই টলার ঘাটটি পেয়ে যাবেন। একটু বোটে 5 জন বসা যায়। তো থানচি থেকে যাওয়া, রেমাক্রিতে এক রাত থাকা এবং পরদিন আবার রেমাক্রি থেকে থানচিতে ফেরত আসা, এই 2 দিনের জন্য ভাড়া 5000 টাকা। আমাদের বোট কোনটা? আল্লাপাকের নাম নিয়ে আমরা থানচি থেকে রওনা করলাম। এখন সময় 2টা 40 বাজে। মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে হলো রেমাক্রি যায় পৌঁছাইতে। দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলা সাঙ্গু নদী। এ দুয়ে মিলে এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করেছে। থানচি বাজার থেকে রওনা করার পরে প্রায় 25 মিনিটের মতো হয়েছে। প্রথমবার মতো ব্রেক নিলাম, আমরা নামলাম এখানে একটা ঝর্ণা আছে, নাম চিংনি ঝর্ণা। আমরা এটা দেখতে যাব, কিছুটা ট্রেকিং করা লাগবে। তো চলুন আমাদের সাথে। সাঙ্গু নদীর তীর থেকে পাহাড় বেয়ে খানিকটা উপরে উঠতে হবে। তারপর আবার নিচের দিকে নামতে হবে। কিছুটা ওঠার পর আবার নামা লাগতেছে, বেশ খাড়া পথটা। এখান থেকে ঝর্ণার ঝিরিঝিরি শব্দ পাওয়া যাচ্ছে। ঝর্ণাটা খুব বেশি বড় না, তবে খুব সুন্দর। এখন পানি একটু কম, তবে বর্ষাকালে পানি আরো বেশি থাকে, তখন আরো সুন্দর লাগে। আপনারা অবশ্যই আসবেন। তুমি জানা দেখে ফিরে আসলাম। এবার আবার
গন্তব্যের উদ্দেশ্যে রওনা করি। অপরূপ সুন্দর চিংড়ি ঝর্ণা ঘুরে আমরা আবার রেমাক্রির উদ্দেশ্যে পথ চলা শুরু করলাম। আমরা এখন পদ্মঝিরি মুখ অতিক্রম করছি। যারা থুইসাপাড়া দেবতা পাহাড় হয়ে আমি এখন সাতবাইখুম ভেলাখুম ট্রেকিংয়ে যায়, তারা এই পদ্মঝিরি মুখ থেকে ট্রেকিং শুরু করে। চলার পথে নদীর তীরে পাহাড়ের কোলে আদিবাসী বসতিগুলো চোখে পড়বে। সাপের মতো আঁকাবাঁকা সাঙ্গু নদী জুন থেকে অক্টোবর মাসে ভয়ঙ্কর স্রোতশীল রূপ ধারণ করে। বৃষ্টিপাত কমে আসলে সাঙ্গু নদীও শান্ত হতে থাকে। এই নদীর গড় গভীরতা খুবই কম। শুষ্ক মৌসুমে কোথাও কোথাও নৌকা চলার মতো পানিও থাকে না। চলার পথে এমন অনেক জায়গা দেখতে পাবেন যেখানে সাঙ্গু নদী ছোট ছোট জলপ্রপাতের সৃষ্টি করেছে। ভাটি থেকে উজানে সাঙ্গু নদী 2 থেকে 3 ফিট, কোথাও 4 থেকে 5 ফিট উপরে উঠে গেছে। 3:07 বাজে, মোটামুটি 1 ঘন্টা হয়েছে। আমরা তিনদু একটা পৌঁছে গেলাম। তিন্দু অতিক্রম করতেই নদীর 2 পাশে বড় বড় পাথর চোখে পড়তে লাগলো। তার মানে আমরা বড় পাথর চলে আসছি। বড় আকর্ষণ বড় পাথর, এই বড় পাথর এলাকাতে আমরা চলে আসছি। সাঙ্গুর বুক জুড়ে বিশাল বিশাল পাথরখণ্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাথরখণ্ডগুলোর বিশালতা দেখলে একটি কথাই মনে হবে, প্রকৃতি যেন তার সব সৌন্দর্য নিজ হাতে ঢেলে দিয়েছে। বড় পাথর এলাকায় অসংখ্য পাথরের মধ্যে 12টি বৃহৎ আকারের পাথর রয়েছে। তার মধ্যে একটি আবার সবার বড়, যাকে আদিবাসীরা সম্মান করে রাজা পাথর নামে ডাকে। এমনকি এই রাজার পুজো করলে রাজার আশীর্বাদে মনের আশা পূরণ হবে, এমনটাই তাদের বিশ্বাস। বড় পাথর অতিক্রম করেই আমাদের নৌকা থেকে নামতে হচ্ছে। এখানে পানি অনেক কম, তাই এই অংশটুকু আমাদের হেঁটে পার হতে হবে। বড় পাথর এই জায়গাটাতে পানির পরিমাণ খুবই কম, তো সেজন্য আমাদেরকে নৌকা থেকে নামতে হলো। আমরা এখন কিছুটা পথ পায়ে হেঁটে যাব। অন্য সবার মতো আমরাও নদী তীরের পাথুরে পথ ধরে হাঁটতে লাগলাম। নদীর তীর থেকে পাথরের রাস্তা বাঁক নিয়ে ঘন গাছপালার মধ্য দিয়ে চলে গেছে। 10 মিনিটের মতো লাগলো এই পাশটায় আসতে। এখানে বেশ কয়েকটা দোকান আছে, চাইলে হালকা নাস্তা সেরে নিতে পারেন। আমরা পুনরায় নৌকায় চড়ে বসলাম। শেষ বিকেলের আলোয় পাহাড় যেন আরো মায়াবী রূপ ধারণ করেছে। দূরে পাহাড়ের কোলে সাঙ্গু নদীর তীরে মানব বসতি দেখা যাচ্ছে। তার মানে আমরা রেমাক্রি চলে আসছি। ফাইনালি আমরা রেমাক্রি এসে পৌঁছে গেলাম। রেমাক্রি মুখের বিপরীত দিকে হোটেল শিলগিরি রিসোর্টে আমাদের আজকের রাত্রি যাপনের বন্দোবস্ত করা হয়েছে। বেশ উঁচু পাহাড়ের উপর রিসোর্টটা তৈরি করা হয়েছে। বাম দিকের শেডটা রিসোর্টের ডাইনিং হল। খুব শান্ত, নিরিবিলি ও খোলামেলা পরিবেশে রিসোর্টটা যে কারো ভালো লাগবে। রেমাক্রিতে আজকে রাতে স্টে করার জন্য এই হলো আমাদের রুম। এই রুমটা ভাড়া 1000 টাকা। এখানে 5 জন থাকা যায়। আমরা 4 জনের জন্য এই রুমটা নিলাম। কমন রুমের গেস্টদের জন্য এই হলো ওয়াশরুম। অ্যাটাচ বাথরুম সুবিধা সহ কিছু কাপড় রুমও আছে। ভাড়া প্রতিদিনের জন্য 2500 টাকা। সাঙ্গু ও রেমাক্রি খালের সংযোগস্থলে রেমাক্রি ফলসমুখী শিলগিরি রিসোর্টটা এখানে আগত ট্যুরিস্টদের জন্য একটা বেস্ট অপশন। তবে রেমাক্রি বাজারে বেশ কয়েকটা হোটেল ও গেস্ট হাউস আছে, চাইলে সেখানেও থাকতে পারেন, অথবা চাইলে আদিবাসীদের পাড়ায়ও থাকতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি খরচ পড়বে
250 থেকে 300 টাকা। অনেকেই রেমাক্রিতে না থেকে রাতটা নাফাখুমের পাশে আদিবাসী পাড়ায় কাটানোর জন্য ট্রলার থেকে নেমে ট্রেকিং শুরু করে। তবে এটা শরীরের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ, তাই প্রথম দিন নাফাখুম না গিয়ে বিকেলটা রেমাক্রিতে ঘুরে ফিরে কাটিয়ে দিন। এখানে কয়েকটা খাবারের দোকান আছে, চাইলে চা নাস্তা করে নিতে পারেন। অতঃপর পাহাড়ের বুকে সন্ধ্যা নামল। এদিকে আমাদের গাইড মামুন ভাই বারবিকিউর আয়োজন শুরু করে দিয়েছে। মামুন ভাই একজন পাকা রাঁধুনি। তার হাতের বারবিকিউ কিংবা পাহাড়ি মুরগির রান্না খুবই সুস্বাদু। বারবিকিউর সাথে রুটি খেতে চাইলে রেস্টুরেন্টে অথবা গাইডকে আগে থেকে বলে রাখুন। এছাড়া শিলগিরি রিসোর্টে সকাল, দুপুর ও রাতে প্যাকেজ খাবারের ব্যবস্থা আছে। মেনুতে থাকছে আলু ভর্তা, ডাল ও ডিমের তরকারি, মূল্য জনপ্রতি 250 টাকা, অথবা আলু ভর্তা, ডাল, মুরগির মাংস, মূল্য জনপ্রতি 300 টাকা। এখন সময় রাত 10:15। আমরা খাওয়া দাওয়া করে রুমে চলে আসছি। তো আমাদের আগামীকালকে গন্তব্য নাফাখুম। তো নাফাখুম যাওয়ার জন্য খুব ভোরে উঠতে হবে, কারণ সূর্য ওঠার আগে ট্রেকিং শুরু করলে কষ্ট কম হবে। তো দেখা হবে আগামীকালকে এই সিরিজের দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত সবাইকে শুভরাত্রি জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।